আচ্ছা দেখো, এই একটা ম্যাথ আছে, এটা আসবে আশা করি। তো এটা হচ্ছে আমাদের জিডিপি ক্যালকুলেশন। তো জিডিপি ক্যালকুলেশন জিনিসটা হচ্ছে একটা দেশের বাউন্ডারির ভিতরে যে পরিমাণ রেডি পণ্য, অর্থাৎ একদম রেডি টু ইউজ পণ্য উৎপাদিত হয়, সেই পণ্যের মানে সম্মিলিত যে প্রাইস, হ্যাঁ, সম্মিলিত যে প্রাইস, অর্থাৎ কত দামে এই পণ্যগুলো বিক্রি করা যাবে, অর্থাৎ একদম বিক্রি এবং ভোগ করার উপযোগী, হ্যাঁ, ভোগ করার উপযোগী বিকৃত পণ্য, বিকৃত মানে বিকৃতব্য পণ্য, অর্থাৎ সরাসরি ভোক্তা ভোগ করতে পারবে এরকম পণ্য কী পরিমাণ আছে একটা দেশে, সেই পণ্যের সকল বিক্রয় মূল্যগুলো যখন যোগ করা হবে তখন সেটাকে বলা হবে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এটা একটা জটিল প্রসেস, তো এখানে তো আসলে এত জটিল প্রসেস দিয়ে ম্যাথ করা সম্ভব না। তো এটাকে এক্সাম্পল হিসেবে ধরা হয়েছে যে যে ধরলাম আমাদের দেশের কথা চিন্তা করি, যে আমাদের দেশে চাল আর গম এই দুইটা জিনিস উৎপাদিত হয়, আর কিছুই না, ধরে নিলাম আর কি, যে আমাদের দেশে চাল আর গম উৎপাদিত হয়, আর কিছুই উৎপাদন হয় না, আর সব আমরা ইম্পোর্ট করি। সুতরাং আমাদের জিডিপি মানেই হচ্ছে চাল আর গমের বিক্রয় মূল্য, অর্থাৎ কত টাকার চাল গম আমরা উৎপাদন করতে পারি, এটাই হচ্ছে আমাদের জিডিপি। তো এটার কিছু তথ্য এরকম দেওয়া থাকবে যে ইয়ার কোন সাল, তো এখানে আমাদের ম্যাথে যেটা দিছে 2010 দিছে, 2010 সাল। তারপরে ইউনিট প্রাইস অফ রাইস, এখানে ইউনিট প্রাইসটা আমার ম্যাথে ম্যাডাম যেটা বা আমাদের বইতে যেটা করাইছে এটা কেজি দিছে, তো এটা আসলে কেজি হতে পারে, টন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কেজি হতে পারে, টন হতে পারে, মেট্রিক টন হতে পারে, এরকম। তো ইউনিট প্রাইস এটা ডলারে দিছে, $1, অর্থাৎ ধরে নিলাম যে কেজি, প্রতি কেজি চালের দাম হচ্ছে $1। কোয়ান্টিটি অফ রাইস, এই বছর অর্থাৎ 2010 সালে আমার 100 কেজি চাল উৎপাদন হয়েছে। ইউনিট প্রাইস অফ হুইট, গম, এটা আমার প্রতি কেজির দাম হচ্ছে $2, এবং এই বছর আমার 50 কেজি গম উৎপাদিত হয়েছে। ঠিক তেমনি 2010 সালে আসি, 2010 সালে আমার প্রাইস অফ রাইস, এই প্রাইসটা কে সিলেক্ট করে? প্রাইসটা সিলেক্ট করে হচ্ছে, আবার এটা একটু বলে দেই এমনি শেখার জন্য জাস্ট, গম উৎপাদন করতে আমার বীজ কিনতে হয়েছে, সার কিনতে হয়েছে, এখানে শ্রমিকের মজুরি দিতে হয়েছে, আমাকে পানির সেচ ব্যবস্থা করতে হয়েছে, কীটনাশক দিতে হয়েছে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো খরচ হয়েছে আমার এই 1 কেজি চাল উৎপাদন করতে, সেই চালের এই খরচের সাথে আবার সরকারকে ট্যাক্স দিতে হয়েছে না কৃষকের, সেই ট্যাক্স যোগ হয়েছে, ভ্যাট যোগ হয়েছে, এগুলো হওয়ার পর আমরা যে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ এখন এত টাকা বিক্রি করা যায়, সেই প্রাইসটাই হচ্ছে ইউনিট প্রাইস। তো ধরলাম 2010 সালে আমার ইনফ্লেশন হয়েছে, অর্থাৎ দ্রব্যমূল্যের মানে সার, কীটনাশক, বীজ, এগুলোর দাম কিছুটা বাড়ছে, যে কারণে কী হয়েছে, ইউনিট প্রাইসটা চেঞ্জ হয়ে $2 হয়েছে। আর আমরা প্রোডাকশনও বাড়াইছি, আমরা 150 কেজিতে নিয়ে আসছি। আর গমের দামও একটু বাড়ছে, US$ 3 হয়েছে, আমরা উৎপাদনটাও একটু বাড়াইছি $100, ঠিক আছে? ঠিক তেমনি আমরা 2011-তে চলে যাই, 2011, ওই বছর আবার এই একটু বাড়ছে, $3 হয়েছে ইনফ্লেশনের কারণে। তারপরে 200 কেজি আমরা প্রোডাকশন করতে পারছি, আর গমের দাম হয়ে গেছে আমার $4, আর আমরা প্রোডাকশন করতে পারছি $150। এখন এইখানে আমাদের বের করতে হবে হচ্ছে নমিনাল জিডিপি। আচ্ছা, এইবার আমরা বলি যে নমিনাল জিডিপি কি আর রিয়েল জিডিপি কি। নমিনাল জিডিপিতে আমার এখানে দেখো যে প্রতি বছরের যে মানে যে মোট যে ইয়েটা, রিয়েল জিডিপিতে পরে আসি, নমিনাল জিডিপির ক্যালকুলেশনটা কি, অর্থাৎ এই বছর আমার কত টাকার ধান বা চাল এবং গম আমার উৎপাদন হয়ে আমার কাছে আছে, হ্যাঁ,
সেই টাকাটা হিসাব করে বের করলে ওইটাই হচ্ছে আমার নমিনাল জিডিপি। ঠিক আছে? তাহলে এই নমিনাল জিডিপি ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব সেটা আমরা বের করে দেখাই। এই যে সালটা লিখে দিলাম 2010, 2010 সালটা লিখে দিলাম। এখন বইয়ে যেভাবে করাইছে আমি সেভাবেই বুঝাই তোমাদের, যদি এটা অন্যভাবেও লেখো তাও হবে। যে এই লেখছে ডলার 1 টাকা পার কেজি, মানে কি পার কেজি রাইসের দাম হচ্ছে $1, মানে $1 ইন্টু কত কেজি আমরা উৎপাদন করতে পারছি, 100 কেজি। ঠিক আছে, 100 কেজি রাইস। এটার সাথে আবার আমরা যোগ করব কি, দুইটা টাকা যোগ করব না, ওই বছরের চালের দাম আর ওই বছরের গমের দাম, $2 পার কেজি ইন্টু এখানে 50 বস্তা। এখন এটা দিয়ে এখানে তুমি সমান সমান কত পেলা, ধরো এই 100 ইন্টু 1 মানে 100 টাকা বা $100, আর এখানে 50 ইন্টু 2 মানে আরও $100, মোট হলো $200। তাহলে 2010 সালের নমিনাল জিডিপি হচ্ছে আমার $200। একদম ইজি, এগুলো একদম ইজি, এগুলো কোনো ম্যাথের ভিতরে আসলে পড়ে না। 2011তে এটা আমি ভুল লিখছিলাম, যে সমস্যা নেই। 2011তে এরকম সেম জিনিসটা লিখবা, $2 পার কেজি ইন্টু ওই বছর এই টেবিলটা আমাদের দেয়া থাকবে। প্রশ্নে এই টেবিলটা দেওয়া থাকবে। তো ওই বছর আমার উৎপাদন হয়েছে $150 কেজি। তারপরে এটার সাথে যোগ করব আমরা $3 পার কেজি ইন্টু ওই বছর আমার গম উৎপাদন হয়েছে 100 কেজি। তাহলে এখানে আসে 3 100-তে 300 টাকা, আর এখানে 2 150-এ হচ্ছে 300 টাকা, মোট 600 টাকা। 600 টাকা না ডলার। ঠিক আছে, আবার 2012-তে $3 পার কেজি ইন্টু ওই বছর ধান উৎপাদন বা চাল উৎপাদন হয়েছে 200 কেজি। এটার সাথে যোগ করব ওই বছর আমার $4 পার কেজি ইন্টু 150 কেজি। এবার হচ্ছে 150 ইন্টু 4 মানে কত, 600, আর এখানে 3 দুগুণে 600, মোট $1200। তাহলে আমার এখানে দেখা গেল যে আমার রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি 2010-এর $200, 2011-তে $600 এবং 2012-তে $1200, এটাই বের করা, আর কিছু না। এই দুইটা পণ্য দিয়ে একটা জাস্ট এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে হাজারো পণ্য থাকবে, সব পণ্যের, এবং এগুলা সমষ্টিগতভাবে রিপোর্ট নেয়, বিভিন্ন প্রতিষ্ঠানে এইসব রিপোর্ট নেওয়ার জন্য কাজ করে, তারা এগুলো দিয়ে জিডিপিটা বের করে। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে যে রিয়েল জিডিপি জিনিসটা কি। আসলে নমিনাল জিডিপি দিয়ে আমি একটা উদাহরণ দিয়ে সংক্ষেপে বুঝাই যে নমিনাল জিডিপি, ধরো এখানে এই বছর উৎপাদন হয়েছিল, এই যে 2010 সালে একটা উদাহরণ, 2010 সালে আমার চালের দাম পড়ে গেছে হচ্ছে $5 পার কেজি বা $5 পার কেজি, কিন্তু ওই বছর আমার উৎপাদন হয়েছিল 80 কেজি। ঠিক আছে, তাহলে এখন দেখো ওই বছর 5 আটা কত, 5 আটে 40, মানে 400 টাকা আসতেছে আমার এই যে 80 কেজি চালের দাম। 500 টাকা আসতেছে কি 80 কেজি চালের দাম, আর এখানে 3 100-তে 300, তাহলে 500 আর 300 800। তাহলে এই আমার 2010 সালে যদি ইউনিট প্রাইস অফ রাইস যদি $5 থাকতো, তাহলে 5 আটা 40, 400 আর 300 700 হইতো, $700 হইতো। তাহলে দেখো যে 2010 সালে ছিল 200, 2011 সালে হয়েছে 700, তাহলে আমার নমিনাল জিডিপি কি অনেক বাড়ছে না? নমিনাল জিডিপি 200 থেকে 700 হয়ে গেছে, অনেক বাড়ছে। দেখে মনে হতে পারে বাংলাদেশের জিডিপি খুব ইনক্রিজ করছে, কিন্তু আদতে কি এটা কি ইফেক্টিভ কোনো জিডিপি? প্রোডাকশন যে কমে গেছে, কোয়ান্টিটি অফ রাইস যে 80 কেজি হয়ে গেছে, এটা একটা দেশের জন্য আবার লস না? দাম বেড়ে গেছে,
প্রোডাক্ট কমে গেছে, এখন এই প্রোডাক্ট কেনা বেচা নিয়ে হাহাকার তৈরি হয়ে যাবে না মানুষের ভিতরে, তখন তো দাম আরও বেড়ে যাবে। সুতরাং প্রোডাকশন যত বেশি করা যাবে সেটা একটা দেশের জন্য ভালো। এখন নমিনাল জিডিপি দিয়ে কখনোই বোঝা যায় না যে একটা দেশের আসল অর্থনৈতিক অবস্থাটা কী, এটা কখনোই জাজ করা যায় না। এর জন্য আমাকে এই যে কোনো একটা দেশের যে বছর ইনফ্লেশন খুব কম ছিল বা স্যাটিসফাইড একটা ইনফ্লেশন ছিল, ওই রকম একটা বছরকে বেস ধরে, ঠিক আছে, যেমন আজকে 2025 সালে এসে আমাদের বাংলাদেশের অর্থনীতিবিদরা চিন্তা করতে পারে যে 2018 সালে আমাদের ইনফ্লেশন রেটটা কম ছিল বা ওই সময় আমাদের যে ইউনিট প্রাইসগুলো ছিল, মার্কেটের প্রোডাক্টের প্রাইসগুলো ছিল, ওগুলো খুব আইডিয়াল একটা ছিল। তাহলে এক কাজ করে আমরা ওই বছরটার সাথে কম্পেয়ার করে আমরা জিডিপি হিসাব করি। এই যে একটা নির্দিষ্ট বছরের যে ইউনিট প্রাইস, ওই বছরের ইউনিট প্রাইসটা দিয়ে বর্তমান বছরের জিডিপি ক্যালকুলেশন করাটাকে করলে যে জিডিপি বের হবে এটাকেই বলে হচ্ছে তোমার রিয়েল জিডিপি। তার মানে কি, ধরো প্রোডাকশন এই বছরের, কিন্তু রেট ধরবো আমরা আগের কোনো একটা বছরের, যেটাকে আমাদের কাছে আইডিয়াল মনে হয়েছে। তাহলে মনে করো একটা উদাহরণ দিই, প্রোডাকশন 2012 সালের, কিন্তু রেট ধরবো 2010 সালের, ঠিক আছে। রেট যদি আমরা 2010 সালের ধরি, তাহলে এই প্রোডাকশন কিন্তু আমরা বাড়াইছি 200 কেজি করছি। 2010 সালে প্রোডাকশন ছিল 100 কেজি, 2012তে প্রোডাকশন করছি 200 কেজি। আমরা যদি এই 200 কেজি প্রোডাকশনকে যদি ওই $1 সেই 2010-এর ইউনিট প্রাইসে দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমার যে জিডিপিটা আসবে এটাকে বলবে হচ্ছে কি রিয়েল জিডিপি। তো এই জিনিসটা বের করা হচ্ছে খুবই, এটাও একটা সহজ জিনিস, এটা কিছুই না। ধরো 2010 লিখলাম। দেখো আরেকটা জিনিস, 2010কে যে বছরের, এটাকে বলে বেজ ইয়ার। যে বছরের ইউনিট প্রাইসটাকে আমরা ধরে আমরা রিয়েল জিডিপি বের করব, সেই বছরটাকে বলবে বেজ ইয়ার। আর একটা জিনিস, বেজ ইয়ারের নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি সেম থাকবে, ঠিক আছে। বেজ ইয়ারের নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি সেম থাকবে। এখন মনে করো আমরা 2010 সালের ওই হিসাবটা দিয়ে করি, এটা তো এই আগেরটাই ছিল $1 পার কেজি ইন্টু 100। এটা করলে এটা 2010 সালের রিয়েল জিডিপি। এবার আসতেছি রিয়েল জিডিপি। 2010 সালের রিয়েল জিডিপি বের হয়ে গেল $200, $200। এবার আমি 2011তে আসি, আমি কি ডলার ওই একই ধরবো, ঠিক আছে, অর্থাৎ 2010-এর রেটটা ধরবো, $1 ইন্টু, এইবার দেখো 2011তে প্রোডাকশন কত ছিল, 150 কেজি, প্লাস এই যে গমের রেট ছিল 2010-এ $2 ইন্টু 2011তে প্রোডাকশন ছিল হচ্ছে 100 কেজি। এরকম যদি করি তাহলে আমার কত আসে, 150 ইন্টু 1 মানে $150, 100 ইন্টু 2 $200, তাহলে 200 আর 150 মানে $350, ঠিক আছে, $350। এবার আসে 2012তে আমি ধরবো ওই ডলার ধরবো রাইসের $1 ইন্টু 12তে আমার প্রোডাকশন ছিল 200 কেজি, প্লাস $2 ইন্টু 2012তে আমার প্রোডাকশন হয়েছে গম 150 কেজি। তাহলে আমার কত আসতেছে, 200 একে 200 আর 150 ইন্টু 2 300, 300 200 US ডলার 500। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা সবাই, যে নমিনাল জিডিপি আমার ছিল হচ্ছে 2012তে ছিল কত, ওই 1200, $1200, কিন্তু রিয়েল জিডিপি আসছে $500। তার মানে হচ্ছে আমরা 2012-র তুলনায় আমাদের 2010-এর তুলনায় আমাদের 2012তে নমিনাল জিডিপি অনেক বাড়ছে, কিন্তু রিয়েল জিডিপি খুব একটা বাড়ে নাই, মাত্র 200 থেকে 500 হয়েছে। কিন্তু নমিনাল জিডিপি দেখলে তো মনে হয় অনেক হয়েছে। তাহলে এই হচ্ছে আমার বের করা হয়ে গেল রিয়েল জিডিপির ইয়া। তো এখানে একটা বেজ ইয়ার হয়, যদি প্রশ্নে যদি বলা থাকে তাহলে তো হয়েই গেল, ওইটাকে বেজ ইয়ার ধরবা। আর যদি প্রশ্নে বলা না থাকে তাহলে তোমার ইচ্ছা মতো ধরবা যে লেটস ক্যালকুলেট 2011 অ্যাজ বেজ ইয়ার। এটা তুমি নিজেরটা নিজে বলে নিবা। আচ্ছা, এরপরে আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে
এই ডিফ্লেশন। হ্যাঁ, অর্থাৎ ডিফ্লেশন জিনিসটা হচ্ছে তোমার একটা দেশের যে জিডিপি কি পরিমাণ কমলো বা বাড়লো, একটা দেশের জিডিপি কি পরিমাণ মানে আগের তুলনায় কি পরিমাণে জিডিপি কমা বাড়া হলো আর কি, এইটার ক্যালকুলেশন করাটাই হচ্ছে জিডিপি ডিফ্লেক্টর। তো জিডিপি ডিফ্লেক্টর এটা একটা ফর্মুলা আছে, জিডিপি ডিফ্লেক্টর। জিডিপি ডিফ্লেক্টর সমান হচ্ছে ধরো কোনো একটা বছরের নমিনাল, এটাকে নমিনাল জিডিপি, এই যে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যদি একটা ক্যালকুলেশন করি যে ধরো 2012 সালের নমিনাল জিডিপি ছিল কত, 1200 টাকা। হ্যাঁ, $1200 ডিভাইডেড বাই ওই বছরের রিয়েল জিডিপি আমরা কত পাইলাম, $500 ইন্টু 100। তাহলে কত হবে, এই কাটা 5 দিয়ে এটাকে কাটলে কত হবে, 1200-কে, আচ্ছা আমি একটু দেখি, ধরুন এত লেজি হয়েছি আমরা, 1200 ভাগ 5, তাহলে 240। তাহলে কত হলো, $240। এটা কিন্তু এখনই পার্সেন্ট না, ওইভাবে পার্সেন্ট বলা হয় না এটাকে। তাহলে এর মানে হচ্ছে কি জানো, এর মানে হচ্ছে 2010-এর তুলনায় 2012-তে আমাদের এই যে 140%, হ্যাঁ 100 বাদ দেয়া এখান থেকে, 100 এখান থেকে বাদ দেয়া বাকি যা থাকে, এটা যদিও জানার দরকার নাই, 140% দাম বাড়ছে। তার মানে আগে যে জিনিসটার দাম ছিল 100 টাকা, সেই জিনিসটার দাম 2021 সালে 2010 সালে যে জিনিসটার দাম ছিল হচ্ছে কত টাকা, ও আচ্ছা আমি কি এটা ইয়ে দিয়ে বুঝাইছি কোনো, না ঠিক আছে, 2010 সালে যে জিনিসটার দাম ছিল 100 টাকা, সেই জিনিসটার দাম 2012 সালে হয়ে গেছে 240 টাকা, মানে 140% দাম বাড়ছে। এটাই হচ্ছে জিডিপি ডিফ্লেক্টর। তো এটা তোমরা মোটামুটি এইভাবেই করবে আর কি, দেখো যদি না বোঝো তাহলে বললো।